Welcome everyone to our first pre-recorded lecture. So this is slide 1 where we'll basically familiarize ourselves with computer architecture in general means. So this is an introductory slide. So what is computer architecture? Computer architecture is the science and art of designing, selecting and interconnecting hardware components and designing the hardware/software interface to create a computing system that meets functional, performance, energy consumption, cost and other specific goals. So in short, basically computer architecture হচ্ছে এরকম একটা ফিল্ড যেই ফিল্ডে we are concerned with picking বা selecting specific hardware components and designing একটা হার্ডওয়্যার বা সফটওয়্যার ইন্টারফেস such that আমার স্পেসিফিক কতগুলো গোলস মেট হয়। সো সেই গোলসগুলোর মধ্যে কী কী হতে পারে, যে পারফরমেন্স, এনার্জি কনসামশন বা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এক্সেট্রা। সো এটা হচ্ছে কি বেসিক্যালি কম্পিউটার আর্কিটেকচার, মানে এই জিনিসগুলো নিয়ে আমরা কনসার্ন কম্পিউটার আর্কিটেকচারে। আচ্ছা, সো কম্পিউটার আর্কিটেকচার আজকে কিরকম? So today is a very exciting time to study about computer architecture. Why? Because industry is in a large paradigm shift to ARM-based systems. So ARM কি জিনিস? Well, currently one of the two most dominating computer architecture variants are ARM and x86. So x86 and ARM, they in turn are derived from two different computer architectures called CISC and, I misspelled RISC here, RISC. So এরা দুইটা computer architecture থেকে derived. So we'll learn about CISC and RISC later in this chapter. বাট জাস্ট এখন আমি একটু ব্রিফলি আর্ম অ্যান্ড x86 এর কথা একটু বলি। যে আর্ম হচ্ছে গিয়ে আর্মের আর্কিটেকচারটা ইজ ইউজড ইন স্মার্টফোন প্রসেসর্স বা বেসিক্যালি এনি মোবাইল প্রসেসর্স, whereas x86 is used in computers. ঠিক আছে? So this is how it has been for quite a long time. So x86 এর ম্যানুফ্যাকচার কারা? x86 এর ম্যানুফ্যাকচার হচ্ছে গিয়ে basically Intel and AMD, whereas ARM এর অনেক ম্যানুফ্যাকচার আছে। You have Samsung, Qualcomm, Apple, etc. So যাই হোক, এখন recently if you are updated with tech news, you'd know যে one of the biggest companies in the world, Apple, they have decided যে তাদের ডেস্কটপ যেই অপারেটিং সিস্টেম আছে তার ডেস্কটপ অপারেটিং সিস্টেমে they will include ARM chips. So this is a massive paradigm shift. কী কারণে তারা why all of a sudden যেই আর্কিটেকচার ভেরিয়েন্টটা হ্যাজ বিন ইউজড ফর স্মার্টফোন প্রসেসর্স, তারা এটা কী কারণে এখন কম্পিউটারে দিতে চাচ্ছে? ওয়েল, দেয়ার আর এ নাম্বার অফ রিজনস। সো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে যে পাওয়ার এনার্জি কনস্ট্রেন্টস, যে x86-এর যে প্ল্যাটফর্মটা, x86-এর প্ল্যাটফর্মটা পাওয়ার কনজাম্পশন is much higher than say an ARM-based platform. So এই power consumption এর জন্য is one of the reasons why Apple is switching to ARM. যে performance per watt is much higher. Complexity of design, we'll later take a look at how ARM processors use a much simpler design compared to x86 processors. তারপরে difficulties in technology scaling. So
এতদিন তো বেসিক্যালি সাপোজ যেই কম্পিউটার্স ল্যাপটপসগুলা মোস্টলি ইন্টেল হচ্ছে গিয়ে ওয়াজ দ্য মোস্ট ডমিনেন্ট প্লেয়ার, যে বেশিরভাগ সব প্রসেসরই ইন্টেলের ছিল। বাট ইন্টেল হ্যাজ হিট আ রোড ব্লক রিসেন্টলি ইন দ্যাট ওরা অনেক দিন ধরেই 10 ন্যানোমিটারে আটকে আছে। অ্যাকচুয়ালি দে রিসেন্টলি রিচ 10 ন্যানোমিটার, এতদিন তারা 14 ন্যানোমিটারে আটকায় ছিল। whereas other manufacturers such as TSMC বা স্যামসাং এরা অনেক আগেই 7 ন্যানোমিটারে চলে গেছে। সো 7 ন্যানোমিটার 10 ন্যানোমিটার এই জিনিসটা কি? ওয়েল, ইন শর্ট, this is something that you will learn in more detail about in VLSI course if you ever get to take it. But overall প্রসেসরের ভিতরে কি থাকে? ট্রানজিস্টার্স থাকে, রাইট? অ্যান্ড এই ট্রানজিস্টারের দুইটা গেটের মাঝখানে যেই ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকেই লিথিওগ্রাফি বলতেছি, বা ইন শর্ট আগে যেটা বললাম যে 10 ন্যানোমিটার বা এই সাইজটা দিয়ে বোঝানো হচ্ছে। সো দ্য ওভারঅল আইডিয়া ইজ যে আমার এই গেটের সাইজটা যত স্মল, আমার ট্রানজিস্টারে কি হয়, একটা গেট থেকে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ঠিক আছে? সো এই গেটটা আমার যত স্মল হবে, আমার ইলেকট্রনের তত কম ডিস্টেন্স ট্রাভেল করা লাগবে। অ্যাজ আ রেজাল্ট আমার পাওয়ার কনজামশন তত কমবে। অ্যাট দ্য সেম টাইম আমার যদি এই গেটের মাঝখানে যদি ডিফারেন্স যদি কম হয়, অ্যাজ অপোজ টু সাপোজ এরকম একটা আর এরকম একটা, গেটের মাঝখানে ডিস্টেন্স কম হওয়া মানে আমি কিন্তু একটা স্পেসিফিক জায়গায় আমি আরও অনেক বেশি ট্রানজিস্টর ফিট করতে পারবো। সো অ্যাজ আ রেজাল্ট আমার ট্রানজিস্টর কাউন্টও বেড়ে যাবে। সো ইন্টেলের এই টেকনোলজিটা স্কেলিংয়ে প্রবলেম থাকার কারণে এই টেকনোলজি স্কেলিংটা দিয়ে বেসিক্যালি এটাই বোঝানো হয়েছে যে এই প্রসেসর ডাই শ্রিঙ্কিংটা ইন্টেল হ্যাজ হিট আ রোড ব্লক, যে তারা এর নিচে আর যেতে পারছে না। আচ্ছা, তারপরে আরও ইস্যুস আছে সাচ এস মেমোরি ওয়াল গ্যাপ, রিলায়েবিলিটি ইস্যুস, প্রোগ্রামেবিলিটি বলতে সাপোজ একটা আর্মে এখন x86 এতদিন যে সফটওয়্যারগুলো লেখা হয়েছে, সেই সফটওয়্যারগুলো কি আর্মে লেখা যাবে, বা লেখার সময় কী রকমের ডিফিকাল্টিস বা চ্যালেঞ্জেস অ্যারাইজ হতে পারে। দেন কারেন্টলি ডেটা অ্যান্ড ডেটা ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশনস আর র্যাম্পেন্ট। সো চেঞ্জেসও আস্তে আস্তে ডিম্যান্ডও চেঞ্জ হচ্ছে মানুষের। আচ্ছা, সো এখন আসি ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার বা আইএসএ কি? ওয়েল, ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার বা আইএসএ হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড লোয়েস্ট লেভেল সফটওয়্যার অফ আ মেশিন that encompasses all the necessary information required to write a machine language program that will run correctly, including instructions, registers, memory access, I/O, and so on. So, simply put, I/O হচ্ছে গিয়ে লোয়েস্ট লেভেল যে সফটওয়্যারটা আছে, এই লোয়েস্ট লেভেল সফটওয়্যার আর আমার এই হার্ডওয়্যার, যে এই হার্ডওয়্যারের মাঝখানে যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটাই হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। সো ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার কী করে? বেসিক্যালি ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারই ওই ইনফরমেশনগুলো কন্টেইন করে সাচ দ্যাট একটা মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ওটার উপর রান করতে পারে। সাপোজ আইএসের এরকম একটা ইমপ্লিমেন্টেশন দেওয়া থাকতে পারে যে একটা আইএসএতে সাপোজ যদি 00111 এরকম কিছু যদি ইনফরমেশন যদি আইএসএটাতে পাঠানো হয়, সাপোজ সেই আইএসএটা ডিজিটাল লজিক ডিজাইন অনুযায়ী সাপোজ এই দিক থেকেই কোনো দুইটা নাম্বার অ্যাড করবে। সো দিস ইজ খুবই ভেরি ভেগ একটা এক্সাম্পল, যে সাপোজ আবার এরকম একটা কোনো ইনস্ট্রাকশন থাকলে আমার আইএসএ ওইটা ইন্টারপ্রেট করবে যে এটা একটা সাবট্রাক্ট ইনস্ট্রাকশন, যে দুটা নাম্বার সাবট্রাক্ট করা লাগবে। সো এই যে আমার যেই মেশিন কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রান করার জন্য
যে নেসেসারি ইনফরমেশনগুলো দরকার, যে হাউ উড আই নো যে এই 001101 মানে হচ্ছে কি একটা অ্যাড, আর এই 010010 মানে হচ্ছে একটা সাবট্র্যাক্ট টাইপের ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো সব আইএসএতে থাকে, সাচ দ্যাট আমি যদি একটা মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখতে চাই, সাপোজ আমি যদি 2টা নাম্বার অ্যাড করতে চাই, আমি জানতে পারবো আচ্ছা আমি যদি 2টা নাম্বার অ্যাড করতে চাই আমার এই জিনিসটা, এই ইনস্ট্রাকশনটা ইউজ করা লাগবে। সো আইএসএ হচ্ছে গিয়ে ইন শর্ট একটা অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস, কার মধ্যে, লোয়েস্ট লেভেল সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে। অ্যান্ড আইএসএতে সব নেসেসারি ইনফরমেশন থাকে যাতে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কারেক্টলি লেখা যায়। সো রেজিস্টার্স, মেমোরি, এগুলো নিয়ে একটু আমরা পরে কথা বলতেছি। সো দ্য ইম্পর্টেন্ট থিং টু নোট হিয়ার ইজ দ্যাট আমার কম্পিউটার কিন্তু ডাজ নট আন্ডারস্ট্যান্ড অ্যাড, সাব, এই জিনিসটা কিন্তু কম্পিউটার বুঝে না। উই অ্যাজ হিউম্যানস আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যাড অর সাব ইজ, বাট কম্পিউটার কিন্তু অনলি আন্ডারস্ট্যান্ডস জিরোস অ্যান্ড ওয়ানস। সো এই 0 অ্যান্ড 1, সাপোজ কোন কম্বিনেশন অফ 0 অ্যান্ড 1 একটা অ্যাড ইনস্ট্রাকশন, বা কোন কম্বিনেশন অফ জিরোস অ্যান্ড ওয়ানস একটা সাব ইনস্ট্রাকশন হবে, সেই জিনিসটাই আমার আইএসএ আগে থেকেই ফিক্স করে রাখে। সেই ইনফরমেশনটা ইউজ করে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখতে পারি। আচ্ছা, যখন একটু আমরা টপিক থেকে ডিভিয়েট করি, যে লেটস টেক আ লুক অ্যাট হোয়াট memory hierarchy is. So memory hierarchy in computer storage distinguishes each level in the hierarchy by response time. So since response time, complexity and capacity are related, the levels may also be distinguished by the controlling technology. So এই হায়ারার্কির মধ্যে কি কি টাইপস আছে সেটা আমরা একটু দেখি। সো সবচেয়ে ফাস্ট মেমোরি হচ্ছে গিয়ে আমার প্রসেসর রেজিস্টার, যে প্রসেসর রেজিস্টার হচ্ছে গিয়ে ইজ দ্য ফাস্টেস্ট। সো ওরা হচ্ছে গিয়ে ভেরি এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। আর অন দি আদার সাইড প্রসেসর রেজিস্টার্স হচ্ছে গিয়ে ভেরি স্মল ইন সাইজ, এদের ক্যাপাসিটিও স্মল। সো ফার্স্টের যেই সাইজ ওইটা দিয়ে ফিজিক্যাল সাইজ বোঝানো হয়েছে, যে এদের সাইজ খুবই ছোট, আর ক্যাপাসিটি দিয়ে বোঝানো হয়েছে সাপোজ এদের ক্যাপাসিটি, লেটস সে ফর আওয়ার কোর্স 32, I meant to write byte, suppose 32 byte। তারপরে একটু কম ফাস্ট হচ্ছে গিয়ে প্রসেসরের ক্যাশ। সো ক্যাশ অ্যাগেইন স্মল সাইজ, স্মল ক্যাপাসিটি। সো ক্যাশ কুড বি অ্যাবাউট সাপোজ সে 64 megabyte in a very good modern mainstream processor. তারপরে then we have random access memory or RAM in short. So RAM হচ্ছে গিয়ে not as fast but still fast, কিন্তু এখন এক্সপেন্সিভ না, ইনস্ট্যান্ট ইট ইজ অ্যাফোর্ডেবল। সো এটার ফিজিক্যাল সাইজ হচ্ছে গিয়ে মিডিয়াম, আর ক্যাপাসিটিও মিডিয়াম। সাপোজ র্যাম একটা টিপিক্যাল ডেস্কটপ কম্পিউটারে 8 to 16 GB থাকে আজকাল। তারপর হচ্ছে গিয়ে ফ্ল্যাশ বা ইউএসবি মেমোরি, এগুলো হচ্ছে গিয়ে স্লো অ্যান্ড কস্ট হচ্ছে গিয়ে চিপ। সো এগুলোর সাইজও ছোটো হয় আর ক্যাপাসিটি লার্জ হয়, সাপোজ 32 to 128 gigabyte. 32 gigabyte is pretty common nowadays. আচ্ছা, নেক্সট আপ উই হ্যাভ হার্ড ড্রাইভস। সো হার্ড ড্রাইভস আমরা সবাই জানি যে স্লো অ্যান্ড ইট ইজ ভেরি চিপ। সো এগুলোর সাইজও হচ্ছে গিয়ে লার্জ হয় আর ক্যাপাসিটিও লার্জ হয়, সাপোজ ইন দ্য রেঞ্জ অফ টেরাবাইটস। ফাইনালি উই হ্যাভ টেপ ব্যাকআপ, এটা খুবই স্লো অ্যান্ড এটা প্রিটি অ্যাফোর্ডেবলও টু। সো এটার সাইজও লার্জ আর এটার ক্যাপাসিটিও ভেরি লার্জ। সো টেরাবাইটে এই ক্যাপাসিটিটা আমরা এক্সপ্রেস করতে পারি। সো ওভারঅল আমি যদি অ্যাকচুয়ালি দেখি, আমার যে মেমোরি হায়ারার্কিটা ছিল, আমার মেমোরি হায়ারার্কিতে আমি যত নিচে যেতেছি আমার কস্ট কি হচ্ছে, কস্টও হচ্ছে গিয়ে কমতেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার স্পিডও কমতেছে।
অন দি আদার হ্যান্ড আমার ক্যাপাসিটি বাড়তেছে। সো এইভাবে ব্রিফলি মেমোরি হায়ারার্কিটা সামারাইজ করা যায়। Okay, so next up we have Moore's law. So this is a very important law. যে Moore's law কি বলে আমরা দেখি। So in 1965 Gordon Moore predicted that the number of transistors that can be integrated on a die would double every 18 to 24 months, that is grow exponentially with time. So Moore's law হচ্ছে is closely related to MOSFET scaling, by in other words scaling and miniaturization of silicon MOSFETs is the key driving force behind Moore's law. So আগেই আমি একটু আগে বললাম যে আমাদের যে প্রসেসরের ট্রানজিস্টারস, এই ট্রানজিস্টারের মাঝখানে যে এই সাইজটা আমি যত ছোট করতে পারবো, তার মানে হচ্ছে কি আমি একটা সেম সাইজের প্রসেসরে আমি তত বেশি ট্রানজিস্টারস ফিট করতে পারবো as compared to একটা সেম সাইজ with transistors that have bigger gaps between the gates. So Moore's law বলে যে প্রতি 18 to 24 মান্থসে আমার যেই ট্রানজিস্টার একটা প্রসেসর ডাইতে আমি ফিট করতে পারবো সেটা কি হবে, ডাবল হবে। সো এই Moore's lawটা has been holding very well, but currently এই Moore's lawটা has hit a roadblock. যে আমি ইন্টেলের এক্সাম্পলটাই দিলাম যে ইন্টেল কিন্তু কারেন্টলি is struggling to shrink their size, তাদের ট্রানজিস্টার সাইজগুলো তারা shrink করতে পারতেছে না আর। সো যাই হোক, back when it was first established this law in 1965, it worked really well. Gordon Moore was considered a visionary. So এই গর্ডন মুরই কিন্তু actually he along with someone else founded Intel. So দেখে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে যে 1971-এ 2300 ট্রানজিস্টার ছিল। সিমিলারলি 2001-এ এটা জাম্প টু 42 মিলিয়ন, আর অ্যাজ অফ 2016 লার্জেস্ট transistor count in a commercially available single processor chip is over 7.2 billion. So as you can guess, 2020-te this number is much larger. So this graph shows transistor count against year বা time. So the important thing to note here is that আমার যেই টাইমের যে অ্যাক্সিসটা, টাইমের অ্যাক্সিস কিন্তু +2 করে বাড়তেছে, যে এদিকে 1970, এদিকে 1972, এদিকে 1972, এদিকে 1974, যেদিকে ডিফারেন্সটা হচ্ছে +2 করে বাড়তেছে। কিন্তু আমি যদি এই অ্যাক্সিসটা নোটিস করি, এটা কিন্তু নট আ লিনিয়ার অ্যাক্সিস, যে এদিক থেকে আমার এদিকের ডিফারেন্স হচ্ছে গিয়ে 4000, বাট এদিক থেকে এদিকের ডিফারেন্স কিন্তু আমার 40,000. সিমিলারলি এদিক থেকে এদিকের আমার ডিফারেন্স 400,000. সো এই জিনিসটা কিন্তু আমার এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। সো অ্যাজ Moore's law stated যে আমার ট্রানজিস্টার কাউন্ট এভরি 18 to 24 মান্থসে would double. In other words, এটা would grow exponentially. So this is basically a graphical summarization of that statement.